আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুশ ইন এবং পুশ ব্যাক এই শব্দ দুটো কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা নিয়মিত শুনি। পার্থক্যটা কি? পার্থক্য হলো যে আমরা বলি পুশ ইন, ওনারা বলেন পুশ ব্যাক। মানে সরল বাংলায় হলো যে ভারত মনে করেন যে আমাদের কিছু নাগরিক তাদের এখানে অবৈধভাবে প্রবেশ করেছে, কাজেই তাদেরকে ঠেলে আমাদের এখানে আবার ফেরত পাঠানো হচ্ছে। এটা হলো পুশব্যাক। আর আমরা বলি ভারত তাদের কিছু নাগরিককে, যাদেরকে তারা গুরুত্ব দেয় না, অপ্রয়োজনীয় মনে করে অথবা সংখ্যালঘু মনে করে, যা কিছু একটা মনে করে, এবং তাদের কোনো গুরুত্ব তাদের কাছে নাই যে মানুষগুলোর, সেগুলোকে তারা ঠেলে আমাদের এখানে পাঠিয়ে দিচ্ছে, আমাদের এখানে ইন করিয়ে দিচ্ছে ঠেলে। এটার নাম হলো আমরা দিয়েছি পুশ ইন। এখন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা নিয়ে আলোচনা আপনি করতে পারেন, কিন্তু বোদ্ধা কথা হলো কিছু লোককে ওই দেশ থেকে এই দেশে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে এই লোকগুলো কোথায় যায়, কি করে না করে, এখানে তারা কোথায় থাকবে, যদি তাদের কোনো পরিচিত লোক না থাকে, তারা কীভাবে জীবনযাপন করবে, একদম সহায় সম্বলহীন এক কাপড়ে কিছু লোককে ঠেলে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন ভারত মনে করে যে তাদের এখানে সুবিধা পাওয়ার জন্য আমাদের এখান থেকে কিছু দরিদ্র লোক ওখানে যায়। এটা কেবল তখনই সম্ভব যদি বাস্তবে এরকম হয়, যদি ওদের এখানে কাজের সুবিধা আমাদের চেয়ে বেশি হয়, ওদের এখানে যদি আমাদের চেয়ে ইনকাম বেশি হয়, তাহলে লোভে পড়ে যায়। যেমন লোকে আমেরিকা যায়, যেমন লোকে ইউরোপে যায়, মধ্যপ্রাচ্যে যায়, লুকিয়ে চুকিয়ে যায়, কাগজপত্র ঠিক না করেই যায়। তো সেরকম হলেও হতে পারতো, কিন্তু ভারতের কি অর্থনৈতিক অবস্থা তেমন যে ওখানে গেলেই সবাই চাকরি পেয়ে যাবে, ওখানে গেলেই সুখের সমুদ্র? বিষয়টা কি? তারও চেয়ে বড় ব্যাপার হলো, ধরা যাক আমাদের এখান থেকে কেউ গেল, যায় না যে একদম তা আমি বলবো না। এটা হয় কিভাবে, যে একই সীমান্ত তো খুব মানে একই ধরনের মানুষ, কথাবার্তা, বাংলা ভাষা, আত্মীয় স্বজনও কিন্তু দুই দেশে আছে। তো আমাদের এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, তাদের অনেকেই কিন্তু তাদের আত্মীয় স্বজন ভারতে আছে, এবং তারা সেই আত্মীয় স্বজনের এখানে মাঝে মাঝে বেড়াতে যান। বেড়াতে যে হয়তো আর আসেন না অথবা থাকেন, এরকম ঘটনা কিন্তু আমরা আমাদের শৈশব থেকেই দেখে আসছি। সেরকম কিছু হয়, কিন্তু আমরা আবার এটাও দেখেছি আমাদের এখান থেকে যে সমস্ত হিন্দুরা ইন্ডিয়াতে যান, তারা এত বিপুল পরিমাণে টাকা পয়সা নিয়ে যান, মানে এখানকার জমা জমি, সহায় সম্পত্তি সব বিক্রি করেই যান তারা। কারণ তারা তো এখানে একটা এস্টাবলিশমেন্টের মধ্যে ছিলেন, তাই না? তারা তো এখানে কিছু করে খেতেন, তো তারা ওখানে যান, যে তারা তো ওখানে যে ওদের অর্থনৈতিক আরও সমৃদ্ধ করেন। আমার পরিচিত এক সাংবাদিক, আমাদের এক কলিগ ছিলেন, আমি তার নামও বলতে পারি, উনি একসময় দৈনিক বাংলায় ছিলেন, পরে জনকণ্ঠে আমার কলিগ ছিলেন, নাম হলো দিলীপ দেবনাথ। অনেক বড় সাংবাদিক ছিলেন এবং উনি জনকণ্ঠের মফস্বল এডিটর ছিলেন। তো এই দিলীপ দাকে দেখতাম, উনি এই দেশে একা থাকতেন এবং ওনার পুরো সংসার ইন্ডিয়াতে থাকত। দিলীপ দা মাসে যে ইনকামটা করতেন তার অধিকাংশই, পুরোটাই প্রায় ইন্ডিয়াতে পাঠিয়ে দিতেন। এটা আমি নিজে দেখেছি। এবং দিলীপ দেবনাথকে আপনারা সাংবাদিকদের অনেকেই চেনেন, উনি খুব ডাকসাইটের রিপোর্টারও ছিলেন এক সময়। তাহলে এই যে মানসিকতাটা, এটা কিন্তু, এবং এই মানসিকতা এবং কাণ্ড কারখানা ওনার পরিবারের সবাই ইন্ডিয়াতেই ছিল, অনেক দিন ধরে ছিল। এই দেশের সহায় সম্পদ সব বিক্রি করে তারা ওখানে চলে গিয়েছিলেন, কিন্তু উনি আবার এখানে থাকতেন চাকরি করার জন্য। তো এই যে মানসিকতাটা, এটা অনেকের মধ্যে কিন্তু আছে, অস্বীকার করতে পারবেন না। কারণ তারা মনে করে এটা আর ওটা একই তো জায়গা, ওখানে আত্মীয়স্বজন আছে, এখানেও আছে, এরকম হয়। কিন্তু আমার কথাটা হলো কি, যদি কেউ এরকম পালিয়ে যায় এবং যদি সে ওখানে যে কাগজপত্র করতে না পারে এবং সে যদি ওখানকার নাগরিক না হয়, তার জন্য কিন্তু ইন্ডিয়ার একটা আইন আছে। ইন্ডিয়া কিন্তু যে কোনো লোক, বাংলাদেশে কোনো লোক যদি ওখানে পায় এবং যদি সে অবৈধভাবে থাকে, তাকে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ধরবে, আইন প্রয়োগকারী সংস্থা ধরবে। নিয়মটা কি? নিয়মটা হলো, প্রথম তারা এটাকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে তারা ওখানকার কোর্টে সোপর্দ করবে। কোর্ট দেখবে যে কী করার পরে, কোর্টের সোপর্দ মানে একটা মামলা করবে, অবৈধ প্রবেশী হিসাবে তাকে একটা মামলা, এটা ইন্ডিয়ান আইন, কিন্তু আমি ইন্ডিয়ার আইনটা বলতেছি। তারা একটা মামলা করবে, এবং এই মামলাটা কী হবে, পাসপোর্ট এবং ভিসা ছাড়া ওনারা ওই দেশে প্রবেশ করেছেন এই অপরাধে মামলা, অথবা ভিসার সময় অতিক্রান্ত হয়ে গেছে, উনি ওই দেশ ত্যাগ করেন নাই, এই অপরাধের কারণে মামলা হওয়ার পর আদালত তাকে দ্রুততম সময়ের মধ্যে
তারা একটা বিচার করবে, বিচারকে হয়তো আর একটা সাজা দিবে, ধরেন 3 মাসের জেল দিল অথবা 15 দিনের জেল দিল, কোনো একটা সাজা তাকে দেবে। সাজা দেওয়ার পর, সাজা খাটার পর তারপর কি হবে? তারপর তাকে তারা একটা ডিটেনশন ক্যাম্প তারা করেছে, ডিটেনশন সেন্টারের মতো, ওরা সীমান্তবর্তী প্রায় রাজ্যে আছে, ওই ডিটেনশন সেন্টারে নিয়ে রাখবে। ডিটেনশন সেন্টারে নিয়ে রাখার পর তখন তারা যে জিনিসটা করবে, তখন তারপরে শুরু হবে কূটনৈতিক প্রক্রিয়া। তারা ইন্ডিয়ান গভর্নমেন্টও জানে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ, ওখানকার যে বাংলাদেশের দূতাবাস আছে তাদেরকে বলবে যে তোমার দেশে এই লোকগুলো আমাদের ডিটেনশন ক্যাম্পে আছে, তারা যে অপরাধ করেছিল, অপরাধের সাজা হয়েছে, এখন তারা ডিটেনশন ক্যাম্পে আছে, তো তোমরা এই লোকগুলিকে ফেরত নাও। তখন বাংলাদেশের গভর্নমেন্টে যারা আছে ওখানে আপনি হাই কমিশনে, ওনারা বলবেন আপনাদের কে কে আছে, নাম ঠিকানা বলেন, কাগজপত্র দেন, তাদের কাছে কী পেয়েছেন দেন, এবং সেই তথ্য নিয়ে বাংলাদেশ সেই কাগজপত্রগুলো বাংলাদেশে পাঠাবে। এই ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন, তারা বাংলাদেশ গভর্নমেন্ট সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবে যে আসলেই তারা আমার নাগরিক কিনা। যদি তারা আমাদের নাগরিক হয় তখন ওই গভর্নমেন্টকে বলবে যে ওটা তাকে এখানে পাঠানো, কারণ পাঠাবেন কীভাবে, তার তো পাসপোর্ট নাই। তখন ওখানে অবস্থিত যে বাংলাদেশ হাই কমিশন আছে, তারা ওই প্রত্যেকটা ব্যক্তির নামে আলাদা আলাদা ট্রাভেল পাস ইস্যু করবে। ট্রাভেল পাসটা হচ্ছে যে তারা একমুখী একটা যাতায়াত করতে পারবে, মানে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে পারবে। বাংলাদেশ তো তাদের ছাড়তেই চায়, কিন্তু ভারতও তাদের ছাড়তেই চায়, কিন্তু ভারত চাইলে বাংলাদেশটা গ্রহণ করবে না। ওই বাংলাদেশে যাতে গ্রহণ করে, এই জন্যই কিন্তু ভারতের থাকা বাংলাদেশের যে হাই কমিশন তারা একটা ট্রাভেল পাস ইস্যু করে, সেটাতে তারা বাংলাদেশে ঢুকবে। এই হলো টোটাল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার কোথাও কিন্তু পুশ ব্যাক কিংবা পুশ ইনের ঘটনা নাই। তার মানে ওরা যেটাকে পুশ ব্যাক বলে সেই কাজটা ওদের আইনেও বেআইনি, আমরা যেটাকে পুশ ইন বলি সেটা আমাদের জন্য বেআইনি। তো এই বেআইনি কাজ আইনের পোশাক পরার লোক কেন করে? এটা কিন্তু একটা বড় কোশ্চেন। ভারত কিন্তু জানে না যে তারা একটা বেআইনি কাজ করতেছে, জানে, এবং এটা ওপেন সিক্রেট। দেখেন এই গত কয়েকদিনে, এই গত ধরেন 1-2 সপ্তাহের মধ্যে বাংলাদেশের 5টা সীমান্তে ভারত পুশ ইন করানোর জন্য বেশ কিছু লোক নিয়ে হাজির হয়েছিল। কোথাও 10 জন, কোথাও 20 জন, কোথাও 30 জন, এরকম করেছিল। ঘটনাগুলো কোথাও ঘটেছে আমি একটা একটা করে বলি আপনাদেরকে। ঠাকুরগাঁও সীমান্ত, নওগাঁও এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, মেহেরপুর এবং হালুয়াঘাট সীমান্ত, এই 5টা সীমান্তে 72 জনকে নিয়ে তারা হাজির হয়েছিল। কোথাও 10 জন, কোথাও 20 জন, এবং প্রত্যেকটা কিন্তু বিজিবি, আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে, বাংলাদেশ বর্ডার গার্ড, তারা কিন্তু ফিরিয়ে দিয়েছে। এবং এই ছবিগুলো বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখেছেন যে ওরা নিয়ে ওই বিএসএফ নিয়ে আসছে, তাদের সঙ্গে বেসামরিকভাবে কতগুলি লোক আছে, তারা নারী পুরুষ শিশু অনেক কিছু, কোনোভাবে ধাক্কে এখানে সীমান্তটা পার করে দিতে পারলেই হতো, বলতে আমরা চিনি না। কিন্তু আমাদের বিজেপি কঠোরভাবে অবস্থান নিচ্ছে, তারা এখানে আসতে দেয়নি, থামিয়ে দিয়েছে এবং বলছে আপনি এখানে আসতে পারবেন না। তারপর তারা আবার ব্যাক করে নিয়ে গেছে। তারা কিন্তু এটাতে আবার চেষ্টা করবে। তো এটা কেন করে? এটা করার একটাই কারণ, সেটা হলো একটা পরস্পরের 2 দেশের মধ্যে একটা অশান্ত পরিবেশ তৈরি করতে চায়। ইন্টারেস্টিং হলো এইবার যেরকম বিজেপি কঠোরভাবে তাদেরকে ফিরিয়ে দিয়েছে, এটা কিন্তু হাসিনার আমলে ফেরানো হতো না। হাসিনার আমলে চট করে ঢুকে পড়তো। যা তখন অবশ্য এই পুশব্যাকের ঘটনা শেষ দিকে খুব কমই হতো, কিন্তু তারপরে যা ঢুকতো এরকম ঢুকে পড়তো। আমি একটা ইন্টারেস্টিং একটা কথা বলে আলোচনাটা শেষ করি। আমাদের সীমান্তবর্তী একটা রাজ্য ভারতের আসাম, সে আসামের যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এই ভদ্রলোক মাস 2 আগে আনন্দবাজার একটা, ওদের একটা এবিপি আনন্দ আছে একটা টেলিভিশন সেন্টার, ওদের ওই মিডিয়ার হিন্দি একটা সংস্কার ছিল ওদের, মানে হিন্দি ভাষায় প্রচারিত হয়। তাদের এক সাংবাদিককে উনি একবার ইন্টারভিউ দিয়েছিলেন মাস 2 আগে। সেখানে উনি বলেছিলেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। বুঝেন, ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতেছেন যে উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না হয়। এবং এটার কারণটা ব্যাখ্যা করেছেন যে যখন 2 দেশের সম্পর্ক ভালো হয়ে যায়, তখন 2 দেশে যে সীমান্তরক্ষী আছে
ওদের বিএসএফ আমাদের বিজিবি এদের মধ্যে নাকি খুব খাতির হয়ে যায়, তারা আলাপ সালাপ করে, এবং তখন নাকি বিএসএফ ওরকম পুশব্যাক করানোর চেষ্টা কম, মানে পুশিং যেটাকে আমরা বলি, আমাদের এখানে ঠেলে 2-3জনকে পাঠাতে চায় না, যেহেতু ভালো সম্পর্ক। এই জন্য উনি ভালো সম্পর্কটা চান না, উনি যেন খারাপ সম্পর্ক থাকবে, তারপর ভারত রাতের অন্ধকারে মধ্যরাতে 5-10জনকে ঠেলে আমাদের সীমান্তের মধ্যে পাঠিয়ে দেবে। তো একজন মুখ্যমন্ত্রী যখন এ ধরনের একটা বেআইনি কাজের জন্য, যাদের বেআইনি কাজটা উনি নিয়মিত রেগুলারলি করতে পারেন, সেই জন্য উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাহলে এক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের মানসিকতাটা কী। এই মানসিকতার পেছনে কারণটা কি বলেন তো? ধরেন আমার দেশের লোক হলো 20 কোটি 22 কোটি লোক, ধরলাম 20 কোটি লোক, তো আপনি 4-5জন লোককে পাঠিয়ে আপনি কি আনন্দ পান, আর আমাদের কত বড় ক্ষতি আপনি করেন, এটা নিয়ে কিন্তু আলোচনা চলতে পারে। আসলে এটা হলো একটা মনস্তাত্ত্বিক গেম, এটা হলো একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলতে পারেন আপনি। মানে তারা সবসময় ওই যে বলে না যে একটু ছোট্ট করে একটা চিমটি কাটলো, চিমটিতে কিন্তু কেউ মারা যায় না, চিমটি খেয়ে কেউ কিন্তু মারা যায় না, কিন্তু চিমটিতে যে মানসিক পরিবর্তন, অবস্থার যে পরিবর্তনটা ঘটে, সেটাকে কেন্দ্র করে কিন্তু একাধিক লোকের মৃত্যু হতে পারে। ঝগড়ার সূত্রপাতভাবে করা হয়। তো এই ঝগড়ার সূত্রপাত আমরা কেন করব, অথবা ওনারা কেন করছেন, এটা কিন্তু একটা আলোচনার বিষয়। এবং এগুলো তখনই ঘটে যখন দুই দেশের কূটনৈতিক অবস্থানটা খুবই নিম্ন পর্যায়ে থাকে। সেই কূটনৈতিক অবস্থানে আমরা পরিবর্তন কেন করতে পারছি না? এই আলোচনাগুলো কিন্তু সামনের দিনে আমাদের করতে হবে, আমাদের ভাবতে হবে। আমরা একজন এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আমরা একজন পররাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথমেই ভারতে গিয়েছিলেন, এবং ভারতে যে উনি কী করেছেন এখন পর্যন্ত বুঝতে পারিনি। কারণ উনি ভারত থেকে ফিরে আসার পরপরই কিন্তু এই পুশিনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, বেশি বেশি করে দেখতে পাচ্ছি। এবং উনি এই সময় খুব ব্যস্ত ছিলেন যে জাতিসংঘ সাধারণ পরিষদে উনি সভাপতি পদে দাঁড়িয়েছিলেন, সেটা সভাপতি পদের ভোট পাওয়ার জন্য উনি সারা দুনিয়ায় যেভাবে ঘোরাফেরা করেছেন, ওটা নিয়ে খুব ব্যস্ত ছিলেন। সরকারি টাকায় নিজের কেরিয়ারের একটা পালক যুক্ত করার জন্য উনি খুব ব্যস্ত ছিলেন। আর আমাদের এখানে এগুলো ঘটে চলেছে। আমি মনে করি সরকারের এই ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত, এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা আরও বাড়ানো উচিত যে আসলে তারা কী চায়। প্রিয় দর্শক, আমি আশা করি আর না করি আগামী কয়েকদিন হয়তো আমাদের এই ধরনের পুশিনের ঘটনা দেখতে হবে আরও, কিন্তু সেটাকে কীভাবে থামানো যায় এবং এই থামানোর ব্যাপারে সরকার কী কী উদ্যোগ নেয়, এটা এখন দেখার বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ।